স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। অবশেষে স্বজনদের প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিক নিয়ে বিকেলে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছানোর কথা রয়েছে এমপি আবদুল্লাহ জাহাজের। জাহাজটির সব নাবিক সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে শিপিং কর্তৃপক্ষ। কুতুবদিয়ায় পৌঁছানোর পর নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন ব্যাচ জাহাজটিতে পাঠানো হবে। সেখানে বর্তমানে যে 23 জন ক্রু আছেন তাদের মঙ্গলবার একটি লাইটার জাহাজে করে KSRM লাইটার জেটি সদরঘাটে আনা হবে। সেখানে তাদের বরণ করবেন স্বজনরা। গত 12 মার্চ সোমালিয়ার উপকূলে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জিম্মি করা হয় জাহাজের 23 নাবিককে। চালুর আগেই বন্ধ হয়ে গেছে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুন্সিগঞ্জ পৌরসভার পানি শোধনাগার। 3 দফা মেয়াদ বাড়িয়ে শোধনাগার নির্মাণ প্রকল্পের কাজ শেষ হলেও সেটি এখনও হস্তান্তর হয়নি। ঠিকাদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার মধ্যে রয়েছে সমন্বয়হীনতার অভিযোগ। এতে সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন লক্ষাধিক মানুষ। মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় সুপেয় পানি সরবরাহে শোধনাগার নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 6 বছর আগে প্রায় 11 কোটি টাকা বরাদ্দে প্রকল্পের কাজ শুরুর কথা থাকলেও 1 বছর বিলম্ব হয়। দফায় দফায় মেয়াদ বাড়িয়ে শেষ হয় প্রকল্পের কাজ। তবে এখনও প্রকল্পটি বুঝে নেয়নি সংশ্লিষ্ট বিভাগ। এতে বেড়েছে জনভোগান্তি। পানিগুলা একদম রাব হয়ে গেছে, এই পানিগুলা দিয়া মানুষ গোসল করতে পারে না। কাজ শেষ হওয়ার পরে আমরা 3-4 মাস চালাইছি কোম্পানি। 3-4 মাস চালানোর পরে এটা বন্ধ 2-3 মাস ধরে। অতি শীঘ্রই যাতে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজটি সম্পূর্ণ করা হয়, আমরা যাতে বিশুদ্ধ পানি পান করতে পারি। এটা চালু হইলে আমাদের নদীর যান লাগতো না, আমরা পচা পানি আর গোসল করতে পারতাম না। আমরা এই পানি দই গোসল করবো, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া এই পানি দই। গোসল করলে শরীর চুলকা, কাপড় যদি পানিতে ভিজে এটা বন্ধ কর। এই পানি নিষ্কাশন এইটা যে চালু হইব কবে হয় না হয় কোথায় 5 বছর পর্যন্ত এটা হয়ে রয়েছে। এ বিষয়ে একে অপরকে দুষছেন ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষ। প্রকল্প পরিচালকের অনুমোদন অনুযায়ী আমরা পৌরসভায় পানি ডিস্ট্রিবিউশন করি। আমাদের যে কন্ডিশনে 3 মাস আমরা পানি সাপ্লাই দেই। এরপরে বারবার সিডি দেওয়ার পরও তারা বুঝে নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটা আমরা বলতে পারতেছি না। প্রথম যারা ঠিকাদার প্রতিষ্ঠান তারা এটা 90 দিন চালু রাখবে, কিন্তু ওনারা 90 দিন সেটা মানেনি, 90 দিন চালু রাখেনি। এবং এই 90 দিন চালানোর পরে ওনারা জনস্বাস্থ্যকে বুঝিয়ে দিবে, জনস্বাস্থ্য আমাদেরকে বুঝিয়ে দিবে। প্রকল্পটি চালু হলে প্রতি ঘন্টায় 3,50,000 লিটার সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে। পৌর এলাকায় সুবিধা পাবে পৌরবাসী। দীপ্ত বার্তা কক্ষ। শতবর্ষী গাছ রক্ষায় জনসচেতনতা তৈরিতে কুমিল্লায় মাঠে নেমেছেন একদল কিশোর ও তরুণ সাইক্লিস্ট। প্রতি শুক্রবার গাছ কাটার বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নগর উদ্যানে জড়ো হন তারা। শুক্রবার ভোর 6:30, জার্সি, হেলমেট ও গ্লাভস পরে কিশোর ও তরুণরা জড়ো হতে থাকেন কুমিল্লা নগর উদ্যানের অবকাশ প্রাঙ্গণে। সকাল 7টার মধ্যেই হাজির হন সবাই। এরপর বেরিয়ে পড়েন তারা। জেলার কোটবাড়ি ও রাজেশপুরে শোভা পাচ্ছে শতবর্ষী এই গাছগুলি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এসব বৃক্ষ গ্রীষ্মের তপ্ত গরমে শীতল ছায়া দিয়ে আসছে। কিন্তু উন্নয়নের অজুহাতে প্রায়ই এগুলো নিধন করা হচ্ছে। তাই শতবর্ষী গাছ সংরক্ষণ করব এই স্লোগান মানুষের মাঝে পৌঁছে দিতে কাজ করছেন কিশোর তরুণরা। এখন বর্তমানে যেই পরিবেশের উপরে একটা বিরূপ প্রভাব পড়ছে, প্রচণ্ড তাপ প্রবাহ চলছে, সেটাই জনসচেতনতা করার জন্যই আমরা মূলত শতবর্ষী বৃক্ষগুলো যেন সংরক্ষণ করা হয়, পাশাপাশি যেন প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়, সেই ব্যাপারটাতে আমরা জনসচেতনতা করার জন্য আমরা ক্যাম্পেইন করে থাকি। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বন বিভাগ। এতে করে অনেক মানুষ সচেতন হবে এবং এই শতবর্ষী বৃক্ষ সংরক্ষণের জন্য উদ্যোগী হবে। শুধু তাই নয়, একটা গ্রুপ এভাবে সৃষ্টি হয়ে যাবে যারা এটা কেউ কাটতে গেলে বাধা দিবে। প্রাকৃতিক দুর্যোগে সবুজ বেষ্টনী তৈরি করা শতবর্ষী গাছগুলো রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান তরুণদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ। দেশের বাইরের খবর। ভারতে 18তম লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছে। সকাল 9টা পর্যন্ত 10% ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এই দফাতেও পশ্চিমবঙ্গে ভোটদানের হার বেশি।
প্রথম 2 ঘন্টায় রাজ্যে ভোট পড়েছে 15.24%। এ দফায় অন্ধ্রপ্রদেশের 25, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13, মহারাষ্ট্রের 11 এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি আসনে লড়াই হচ্ছে। এছাড়া বিহারের 5টি আসনে, ওড়িশা ও ঝাড়খণ্ডের 4টি করে এবং জম্মু ও কাশ্মীরের 1টি আসনে ভোট গ্রহণ চলছে। সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব সহ 1717 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে চতুর্থ ধাপে। রাফার পূর্ব ও মধ্যাঞ্চলের পাশাপাশি উত্তর গাজায়ও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় হামলায় নতুন করে আরও 63 জন নিহত হয়েছেন। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 35,034 জনে দাঁড়িয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে 15,000 শিশু ও 9,000-এর বেশি নারী রয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের হামলার খবরে রাফা শহর ছেড়েছে প্রায় 3 লাখ মানুষ। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে সারা বিশ্বে চলা বিক্ষোভ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ থেকে 50 জন অধ্যাপককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে অনেকেই সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও আগ্নেয়গিরির ঠান্ডা লাভার প্রভাবে অন্তত 34 জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও 16 জন। দেশটির গণমাধ্যমগুলো জানায়, শনিবার সন্ধ্যায় সুমাত্রার 2টি জেলা আগাম ও তানার দাতায় কয়েক ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে সুমাত্রা দ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মারাপি থেকে ছাই এবং বড় পাথর সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দল ঘোষণা হতে পারে আজই। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, দল ঘোষণা কখন হতে পারে? দল ঘোষণা নিয়ে বিসিবি কি জানিয়েছে? দল ঘোষণার বিষয়টা আসলে আপনি জানেন যে নিশ্চয়ই যে গত মাসের 30 তারিখ আইসিসি বরাবর কিন্তু একটা 15 সদস্য দল কিন্তু জমা দিয়ে দিয়েছে বিসিবি, যেটা কিন্তু পাবলিক হয়নি। সেটা হয়তো আজকে গণমাধ্যমের কাছে প্রকাশ হবে এবং বলা হয়েছিল যে জিম্বাবুয়ে সিরিজের পরে কিন্তু দল ঘোষণা করা হবে এবং সেই প্রেক্ষিতেই গতকালকে জিম্বাবুয়ে সিরিজ শেষ হয়েছে এবং আজকে দল ঘোষণা বা আজকে থেকে দল ঘোষণা একটা বিষয় চলে আসে। কিন্তু যে বিষয়টা নিশ্চয়ই আপনিও জানেন এবং সবাই জানে যে তাসকিন আহমেদ একটা ইনজুরিতে পড়েছেন এবং ইনজুরিটা আসলে কোন অবস্থায় আছে সেটার একটা রিপোর্ট কিন্তু বিসিবিতে কিছুক্ষণ পরে এসে পৌঁছাবে, যেটা আমি একটু আগে আমাদের ক্রিকেট বোর্ডে যিনি চিকিৎসক আছেন দেবাশিস, তার সাথে কথা বলেছি এবং একই সাথে হচ্ছে অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, তার সাথে কথা বলেছি এবং দুজনেই কিন্তু একই কথা বলেছেন যে রিপোর্টটা এখনও বিসিবিতে এসে পৌঁছায় নাই। কখন এসে পৌঁছাবে তার উপরে ডিপেন্ড করে আসলে তাসকিনের অবস্থাটা বোঝা যাবে এবং সেটা কনফার্ম হয়েই কিন্তু দল ঘোষণা করা হবে। যদি তাসকিনের বিষয়টা খুব বেশি পরিমাণে গুরুতর হয় সেক্ষেত্রে হয়তো যে এই দলটা আসলে আইসিসি বরাবর গত 30 এপ্রিল জমা দিয়েছে, সেখানে কিন্তু তাসকিন, মুস্তাফিজ এবং শরীফুল 3টা জেনুইন পেসার কিন্তু আছেন। সেই একটা জায়গায় যদি তাসকিন যদি কোনো কারণে ইনজুরিটা বেশি হয়ে যায় মানে মারাত্মক হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো বা তাসকিনের রিপ্লেস হতে পারে। সেই রিপ্লেসের জায়গাটা আসলে কে হতে পারে এটা একটা বড় প্রশ্ন এবং যতটুকু আসলে আমরা জানি বা গণমাধ্যমের কাছে একটা খবর আছে সেটা হচ্ছে যে নাসুম হাসান মাহমুদ, তার কিন্তু অনেক বড় একটা গ্রহণযোগ্যতা বা তার বিষয়টা কিন্তু একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ উনি কিন্তু এবারে ডিপিএলে ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন এবং 10 ম্যাচে 22 উইকেট পেয়েছেন। তো সেদিক থেকে আসলে তার একটা সুযোগ আছে তাসকিনের রিপ্লেস হওয়ার। তবে সবটা নির্ভর করে হচ্ছে যে রিপোর্টটা তাসকিনের আসার কথা তার ইনজুরি ইস্যুতে, সেই রিপোর্টটা আসার পরে হয়তো বা দুপুর 2টা থেকে 3টার মধ্যে আমরা আশা করি দল ঘোষণার বিষয়টা জানা যাবে এবং একই সাথে যদি আজকে দল ঘোষণা নাও করা হয়, কবে করা হবে সেটা একটা সম্ভাব্য তারিখও আমরা আজকে হয়তো পেয়ে যেতে পারি। তৌসিয়া। মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।